বর্তমান সময়ে এসে অ্যাপাচি আরটিআর সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছুই জানতে চান। আমি এই বাইকটা সম্পর্কে বেশ কয়েকটা ভিডিওই আপলোড করছি, হয়তোবা আপনারা দেখেন নাই, তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে বিস্তারিত যত খুঁটিনাটি আছে সব আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো কি কি থাকছে আজকের এই ভিডিওতে এক নজরেই দেখে আসি, তারপরে টপিক বাই টপিক আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আরটিআর নাম শুনলেই হচ্ছে আমাদের সর্বপ্রথম মাথায় আসে অ্যাক্সিডেন্ট কিং। তো আগের পুরনো মডেলের আরটিআর এর মতো কি এখন 2025 সালে এসে আরটিআর এর কি কোনো পরিবর্তন হয়েছে কি? অ্যান্ড দ্বিতীয় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই বাইকটা হাই স্পিডে হ্যান্ডেল কাঁপাকাঁপির কোনো সমস্যা আছে কি না। কারণ এই বাইকের পুরনো যে মডেলগুলো ছিল, অর্থাৎ আগের যে মডেলগুলো ছিল, ওই মডেলগুলো একটু হাই স্পিড করলে হচ্ছে বাইকের হ্যান্ডেল কাঁপাকাঁপি করতো। তো এই সমস্যাটা এই বাইকে আছে কিনা। 3 নম্বর প্রশ্ন সবথেকে বেশি আসে, সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ কীরকম। অ্যাপাচি আরটিআর 2V বাইক থেকে আমি প্রতি লিটারে কত মাইলেজ পাই, এইটা সবথেকে বেশি প্রশ্ন আসে, এটা হোক অনলাইনে কিংবা অফলাইনে। এরপরে 4র্থ নম্বর প্রশ্ন আমার যেটা শুনতে হয় সেটা হচ্ছে এই বাইকে ভাইব্রেশন ইস্যুটা সেই আগের মতো আছে কিনা। আগের মতো বলতে লাইক এর আগের যে মডেলগুলো ছিল, এর আগের যে ভার্সনের বাইকগুলো ছিল, অর্থাৎ এর পুরনো মডেলের যে বাইকগুলো ছিল, ওই বাইকগুলো যে রকমের ভাইব্রেশন করতো, তো এই 2025 সালে এসে এই বাইকেও কি ওই রকমের সেম ভাইব্রেশন আছে কিনা, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে। 5ম নম্বর প্রশ্নে যেটা রাখছি সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিং কেমন। এই বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিং আগের থেকে ইমপ্রুভ হয়েছে কিনা। এছাড়াও আরও খুঁটিনাটি বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। তো চলেন আজকের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে খুঁটিনাটি সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এই জিনিসটা আমি এখন পর্যন্ত জানি না। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হইল, অ্যান্ড অনুরোধের তীর কিন্তু ছুঁড়ে দিছি। আমরা আমাদের সেই মূল টপিকে ফেরত আসি। একটা সময় আরটিআর নাম শুনলেই মানুষ অ্যাক্সিডেন্ট কিং মনে করতো। তখন সেই আমলে বাইকের মধ্যে কিছু ম্যানুফ্যাকচারিং ফল্ট ছিল, যেমন টায়ার চিকুন, তারপরে হচ্ছে সামনে ডিস্ক এবং পিছনে ছিল ড্রাম ব্রেক। অ্যান্ড এছাড়াও হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং ফল্ট বলতে গেলে তাদের কন্ট্রোলিং অতটা ভালো ছিল না, একটু হাই স্পিডে বাইক হ্যান্ডেলটা কাঁপতো। অ্যান্ড আলহামদুলিল্লাহ এখানে টিভিএস ভালোভাবেই ইমপ্রুভ করতে সক্ষম হয়েছে। এবারে চলেন আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাই। তো দ্বিতীয় প্রশ্নটা এরকমের ছিল যে সেই পুরনো মডেলের বাইকের মতো এই নতুন মডেলে কি এখন হ্যান্ডেল কাঁপাকাঁপির মতো কোনো মারাত্মক ধরনের সমস্যা আছে কি না। তো আমি যদি এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে যাই সেক্ষেত্রে সেই কাঁপাকাঁপি ইস্যুটা এই নতুন মডেলের বাইকটায় নাই, অর্থাৎ আমার হাতে এখন পর্যন্ত ওইভাবে ধরা পড়ে নাই। তবে আমি একটা সময় খেয়াল করছিলাম যখন হচ্ছে বাইকের সামনের চাকায় টায়ার প্রেশার স্বাভাবিকের থেকে অনেকটা যখন কমে যায় তখন হচ্ছে বাইকের হ্যান্ডেলটা কিছুটা কাঁপে। আর যদি টায়ার প্রেশার স্বাভাবিকের তুলনায় যদি অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাইকের সামনে থেকে একটা খ্যাটখ্যাট আওয়াজ আসে এবং বাইকের হ্যান্ডেলটা কিন্তু কাঁপে। আপনারা যদি এই বাইকটা রাইড করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো এখানে রিকমেন্ড যে পিএসআইটা, অর্থাৎ কোম্পানি যে রিকমেন্ড টায়ার প্রেশারটা দিছে সেই টায়ার প্রেশারটাই আপনি আপনার বাইকে রাখেন, দেখবেন আপনার বাইকের হ্যান্ডেল কাঁপাকাঁপির ইস্যু এবং আহামরি ভাইব্রেশন এইটা থাকবে না। 3 নম্বর প্রশ্নটা ঠিক এরকমের ছিল যে ভাই আপনি আপনার বাইক থেকে কী রকমের মাইলেজ পান, অর্থাৎ কেমন মাইলেজ পান পার লিটারে। তো আমি এই বাইকটা সাধারণত জেন্টাল রাইড করি, আমি এটারে দিয়ে আহামরি টানাটানি করি না, প্লাস আমি হাই রেপ অর্থাৎ হাই থ্রোটল মেরে আমি বাইকটা রাইড করি না। তো আমি অ্যাভারেজ 50, 60, 70-এর ভিতরে আমার রাইড করা হয়। তো এইভাবে রাইড করে আমি প্রায় 40-এর মতো মাইলেজ পাই। যদি আমি হাইওয়েতে চলি সেক্ষেত্রে 40-এর একটু বেশি, অর্থাৎ 40+ মতো মাইলেজ পেয়ে যাই। কিন্তু অনেকের দেখছি যে অনেকে 45 পর্যন্ত এবং 45+ও মাইলেজ অনেকে পেয়েছে।
কিন্তু আমি এখন পর্যন্ত অতটা মাইলেজ পাই নাই। তো এটা থেকে 40+ মাইলেজ আশা করা সম্ভব। তো এবার আমাদের ৪র্থ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পালা। তো আমাদের ৪র্থ নম্বর প্রশ্নের টপিকটা কি জানি ছিল? ও আচ্ছা, আমাদের ৪র্থ নম্বর প্রশ্নের টপিকটা ছিল হচ্ছে ভাইব্রেশন। এই বাইকটায় আহামরি অনেকটা ভাইব্রেশন আছে কিনা? অনেকেই এর যে আগের মডেলের বাইকগুলো ছিল ওইগুলোর সাথে এটাকে মিলিয়ে ফেলায় যে ওই বাইকগুলোতে অনেকটা পরিমাণ ভাইব্রেশন ছিল, কিন্তু নতুন যে আপডেট ভার্সন যে বাইকগুলো আসছে বাজারে, তো এখানে ইঞ্জিনটা কিছুটা রিফাইন করা হয়েছে, যার কারণে ভাইব্রেশনের মাত্রা প্রায় বলতে পারেন 70% কমে গেছে। তো যেহেতু আমি এই বাইকটা প্রায় 13,000+ কিলোমিটার রাইড করে ফেলছি, সেক্ষেত্রে আমি কিছু বিষয় আর কি ধরতে পারছি যে কি কারণে কি সমস্যার কারণে বাইকে ভাইব্রেশনটা বাড়ে। তো প্রথমত যে সমস্যাটার কারণে যে ভাইব্রেশনটা বাড়ে সেটা হচ্ছে যদি বাইকের ড্রাইভ চেন পর্যাপ্ত পরিমাণে লুজ হয়ে যায়, সেক্ষেত্রে ভাইব্রেশনটা বাড়বে। অ্যান্ড এর পাশাপাশি যদি বাইকে পর্যাপ্ত লেভেলের টায়ার প্রেশার থাকে, মানে টায়ারে যদি বাতাসের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে ভাইব্রেশনটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। এজন্য এই রিকমেন্ড যে টায়ার প্রেশারটা কোম্পানি নির্ধারণ করে দিয়েছে, যে রকমের সামনে হচ্ছে খুব সম্ভবত 25 এবং পিছনে হচ্ছে 32 PSI যদি আপনি টায়ার প্রেশারটা রাখেন, সেক্ষেত্রে এটা থেকে আপনি স্মুথ একটা পারফরমেন্স পাবেন। তো এরপরে হচ্ছে ৫ম নম্বর প্রশ্নের উত্তর। তো ৫ম নম্বর প্রশ্নটা ঠিক এরকমের ছিল যে বাইকের ব্রেকিং অথবা বাইকের পারফরমেন্স এটা কি আগের থেকে ইমপ্রুভ হয়েছে কিনা? তো আমি যে বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে ABS এবং ডাবল ডিস্ক, অ্যান্ড এর আরও একটা ভার্সন আছে সেটা হচ্ছে শুধু সিঙ্গেল ডিস্ক। তো আপনাদের আমার পরামর্শ রইল, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই বাইকটা, সেক্ষেত্রে আপনারা সবসময়ের জন্য ABS টেকনোলজি আলাটা বাইকটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ ABS হচ্ছে একটা সেফটি ফিচার, অ্যান্ড খুব সম্ভবত বাংলাদেশে হয়তোবা একটা আইন চালু হতে যাচ্ছে, সেটা হচ্ছে এখন থেকে বাংলাদেশে যতগুলো বাইক ম্যানুফ্যাকচার হবে বাকি বাহির থেকে আমদানি করা হবে, প্রত্যেকটা বাইকে বাধ্যতামূলক ABS থাকতে হবে। যে আইনটা অলরেডি ইন্ডিয়ায় কিন্তু কার্যকর হয়ে গেছে, তবে গুঞ্জন চলতেছে যে প্রত্যেকটা বাইক এখন ABS থাকতে হবে। এখন এটা কতদূর বাস্তবায়ন হয় জানা নাই, তবে যদি আপনার বাইক কেনার ইচ্ছে থাকে অবশ্যই মানে বাইকে সর্বোচ্চ যে টেকনোলজি আলা যে বাইকগুলো আছে ওইগুলো কেনার পরামর্শ রইল। আর আমাদের টপিক ছিল হচ্ছে এই বাইকটার ব্রেকিং কন্ট্রোলিং কীরকম। যেহেতু এটার মধ্যে ABS আছে, এটা হচ্ছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এটা আপনাকে প্যানিক সিচুয়েশনে যখন আপনি ব্রেকটা চাপ দেবেন তখন হচ্ছে সামনের চাকা লক হবে না, এবং পিছনের যে ডিস্ক ব্রেক আছে এটাও মোটামুটি খারাপ না, তবে অনেকটা হাই স্পিডে এবং স্যাঁতস্যাঁতে একটু মসলিন টাইপের রাস্তায় কিন্তু পিছনের চাকাটা স্কিড করার পসিবিলিটি থাকে, যেহেতু TVS এখনও পিছনে রেমোরা টায়ার ব্যবহার করছে, আর রেমোরা টায়ারটা কিন্তু একটু হার্ড টাইপের হয়, যে কারণে পিছনের টায়ারটা ব্রেক করলে একটু স্কিড করার পসিবিলিটি আছে। তবে যদি আপনি এটার সাথে অ্যাডজাস্ট হতে পারেন, ব্রেকের যদি মাপটা আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আপনাদের কিছু প্রশ্ন। তবে আপনারা যদি এই বাইকটা সম্পর্কে আরও কিছু জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এর পাশাপাশি এই বাইকে আমি কিছু ঘাটতি লক্ষ্য করতে পারছি, যেহেতু আমি নিজের হাতে প্রায় 13,000+ কিলোমিটার এই বাইকটা রাইড করছি। তো সেক্ষেত্রে আমি এই বাইকটায় যে প্রথম ঘাটতিটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এই বাইকের মধ্যে সামনে এখনও হ্যালোজিন বাতি, ইভেন ইন্ডিকেটর বাতিগুলো হচ্ছে হ্যালোজিন বাতি। তো এখন বর্তমান জামানায় এসে প্রত্যেকটা বাইক যেখানে LED বাল্ব দিচ্ছে, সেখানে এখনও কিন্তু TVS RTR সেই আগের জামানায় পড়ে আছে, অ্যান্ড তারা কিন্তু এখনও এখানে হ্যালোজিন বাতি ব্যবহার করতেছে। অ্যান্ড এটা অনেকে দেখি পরিবর্তন করে LED লাইট লাগায়, তবে 2 লক্ষ টাকার আশেপাশের একটা বাইকের যদি এখনও হ্যালোজিন বাতি ব্যবহার করে, এটা আসলে লজ্জাকর ব্যাপার। তো এরপরে আরেকটা যে বিষয় আমি নোটিশ করতে পারছি, যে ঘাটতিটা আমি অনুভব করতে পারছি, সেটা হচ্ছে এটার মধ্যে যে ব্রেকিং হোস পাইপ দেওয়া হয়েছে, ওই হোস পাইপটা সম্পূর্ণ হচ্ছে রাবারের, যেটা হচ্ছে আপনি যখন ব্রেকটা করবেন তখন ওই রাবারটা ফুলে যায়, যার কারণে ব্রেকিং পারফরমেন্সটা কিছুটা ড্রপ করে। তো এখানে যদি একটা মেটালের একটা হোস পাইপ দিয়ে দিত, সেক্ষেত্রে এই বাইকের ব্রেকিং আরও দুর্দান্ত লেভেলের হয়ে যেত, মানে আরও ইফেক্টিভ ব্রেকিং হইতো। তো TVS কেন এইগুলো এখনও করে না এটা আমার বোধগম্য নয়।
তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা একটু লং হয়েছে, আশা করি ভিডিওটা দেখে আপনি এই বাইকটা সম্পর্কে কমপ্লিট একটা ধারণা পেয়ে গেছেন। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো ভিডিওটা যদি একটু আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ।